বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক আসন করছে এশিয়ান টেলিভিশনের কৃষি অনুষ্ঠান সীমানো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভারতে, অর্থাৎ আমরা বেঙ্গালুরু থেকে আরো কিছু বেরোলে যে প্রদেশটি রয়েছে সেই প্রদেশে আমরা অবস্থান করছি। আমরা আজকে আপনাদের দেখাবো ভারতের কৃষি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পাহাড় দেখা যাচ্ছে, অনেক পাহাড়। আর এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সুবাইরা এই যে গরু দিয়ে হাল চাষ করতেছে। এখনো ইন্ডিয়াতে আসলে গরু দিয়ে হাল চাষ করা হয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে ছিল, এখন দিন দিন আসলে এটা হারিয়ে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে এখনো এদের আছে। চলুন দর্শক, আজকে আমরা আপনাদেরকে ইন্ডিয়ান কৃষি নিয়ে কি কি পদ্ধতিতে এখানে কৃষি করা হয়, কি কি ধরনের সবজি, কি কি ধরনের ফসল এখানে চাষাবাদ করা হয়, সবকিছু নিয়ে আজকে আমরা আপনাদেরকে এখানে বিশেষ করে দেখাবো। কোনো পদ্ধতি আপনারা আমাদের গরু দিয়ে হাল চাষ আদিকাল থেকে হয়ে আসছে, তবে বাংলাদেশে ইদানিং গরু দিয়ে হাল চাষ খুব বেশি চোখে পড়ে না। ভারতে এখনো গরু দিয়ে হাল চাষ মাঠের পর মাঠ দেখতে ভালোই লাগে। এখানের কৃষকেরা মাঠের পর মাঠ গরু দিয়ে অনায়াসে হাল চাষ করছে এখনো। ভারতে গোখাদ্যের খুব বেশি সংকট নেই, তাই গরু লালন পালন করতে কৃষকদের তেমন কোনো সমস্যা হয় না। এখানের কৃষকরা এখনো গরু দিয়ে হাল চাষ এই আদিম পদ্ধতি এখনো ধরে রেখেছে। এবারের পর্বে আপনাদের দেখাবো ভারতে এখনো গরু দিয়ে হাল চাষ করা হয়, মাটি ও পাথর মিশ্রিত মাটিতে কেমন ফসল হয়, সূর্যমুখীর আবাদ ও প্রজাপতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। অ্যাকচুয়ালি বাংলাদেশে আদিকাল থেকেই গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে, কিন্তু এটা দিন দিন আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু ভারতে এটি এখনো হারায়নি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে এখানে আবারও এই গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে এবং খুব সুন্দর এবং নিখুঁতভাবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে সুন্দর ভুট্টার চারা গজিয়েছে, হয়তো কয়েক মাস পরে এখান থেকে ভুট্টা পাওয়া যাবে। এখানে সবচেয়ে যে মজার ব্যাপার, এখানে মাটির দিকে মাটি না, এখানে পাথর আছে, যে পাথর মাটি তার মধ্যে এই ভুট্টা চাষ করা হয়েছে। তা এখানে ফলন খুবই ভালো হয়ে থাকে। আমাদের বাংলাদেশে এখনো বিভিন্ন এলাকায় এই মাটি মিশ্রিত পাথর দেখা যায়। আপনারা ইচ্ছা করলে এই জায়গাগুলি খালি না রেখে আপনারা ভুট্টা চাষ করতে পারেন। পাহাড়ের থেকে আরম্ভ করে আশেপাশের সব জায়গায় কৃষি চাষাবাদ করা হয়ে থাকে। ভুট্টা আবার ভাগ হয়েছে। এর পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখি, হচ্ছে যে টমেটোর আবার ফার্ম হয়েছে এখানে। এই জমিটাও কিন্তু হচ্ছে যে মাটি এবং পাথর মিশ্রিত, এবং গাছের উঠাপদ্ধতি ফুল চলে আসছে, হয়তো আর কিছুদিন পরে এখান থেকে টমেটো পাওয়া যাবে। তো এখানে আসলে পাথর এবং মাটি মিশ্রিত যে জমি এখানে আছে, এখানে সবাই চাষাবাদ করছে এবং ফলাফল খুবই ভালো পাচ্ছে, এবং যে কোনো ধরনের সবজি এখানে করছে। আমরা ইচ্ছেও দেখান, আমরা ইচ্ছে করে আমাদের জমিগুলি ফেলে না রেখে করতে পারি। সূর্যমুখী 1975 সাল থেকে বাংলাদেশে তেল ফসল হিসাবে আবাদ হচ্ছে। এটি রাজশাহী, নওগাঁ, দিনাজপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সূর্যমুখী চাষ হয়ে থাকে এবং ফল বাংলাদেশে ভালোই হচ্ছে। সূর্যমুখী সারা বছরই চাষ করা যায়, তবে সবচেয়ে যে ব্যাপারটা আকর্ষণীয় সেটা হচ্ছে সূর্যমুখী ফুল সবার মন কেড়ে নেয়। এটা চাষ আমাদের দেশে আসলে কমে যাওয়া, কিন্তু আমরা এই ভারতে
ভ্রমণ করার সময় রাস্তার কাঁধে বামে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে সূর্যমুখী এখানে চাষাবাদ করা হচ্ছে। দেখতে আসলে অনেকটা সুন্দর এবং সূর্যের মুখোমুখি থাকে বলেই এই ফুলকে সূর্যমুখী ফুল বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষেও বাংলাদেশের মতো ফুলের এই সূর্যমুখী চাষ করা হয়েছে এবং এখানের গুণগত মান আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যমুখী তেল রান্নার তেল হিসেবে ব্যবহৃত হয়। এ তেলে বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে, ঠিক তেমনই ভারতবর্ষেও এ তেলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এর তেলটি মোটামুটি সব দোকানেই চোখে পড়ে। আমরা রূপসী বাংলা কৃষি টিম যখন গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম, তখন গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল ভুট্টার আবাদ চোখে পড়ছিল। এখানে কৃষকেরা ভুট্টা জমিতে যত্ন নিতে বেশ ব্যস্ত সময় পার করছে। ভুট্টা বিভিন্ন জাতের হয়ে থাকে, তবে ভারতবর্ষে সব ধরনের ভুট্টারই ব্যাপক আকারে চাষ হয়ে থাকে এবং ব্যাপক আকারে ফলনও হয়ে থাকে। এখানে কৃষকেরা বেশ যত্ন সহকারে জমি থেকে ভুট্টা উত্তোলন করে এবং এখানে যেই কৃষি উদ্ভাবক বা বিভিন্ন কোম্পানি গুলো আছে ভুট্টা বীজ সংগ্রহ করার জন্য, ওনারা অত্যন্ত যত্ন সহকারে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই ভুট্টার বীজগুলো সংগ্রহ করে থাকে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই জাতগুলো সংগ্রহণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভুট্টার বীজ প্রক্রিয়াকরণ এই কোম্পানিটি রয়েছে, এখানে কিভাবে অতি যত্ন সহকারে ভুট্টার বীজগুলো জাত নির্বাচন করা হচ্ছে এবং মাড়াই ঝাড়াইয়ের কাজ করা হচ্ছে। এবং এখানে থেকেই প্যাকেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এই ভুট্টার বীজগুলো সরবরাহ করা হয়ে থাকে। আপনারা দেখছেন যে এই ফ্যাক্টরির ভিতরে খুব যত্ন সহকারে এই বীজগুলি যারাই বাছাই করা হচ্ছে এবং এখান থেকেই রং মিশ্রণ করা হচ্ছে। এখানে আরো একটি কথা বলে রাখি যে বীজের মধ্যে যদি রং মিশ্রণ করা হয়, বীজটি লাগানোর পর এখানে কোনো কীট পতঙ্গ এই বীজের মধ্যে আক্রমণ করতে পারে না, ফলে এই বীজটি সঠিক নিয়মে এবং সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। এখানে যে ল্যাবটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষিবিদ এই ল্যাবটির দায়িত্বে আছে এবং উনি এখানে ভুট্টার বীজগুলি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ফ্রিজিং পদ্ধতিতে রেখে দিচ্ছে এবং উনি গণে রাখছে যে এখানে আমি কতটা বীজ রাখলাম এবং কতটি বীজ এখান থেকে গজালো, এবং কোনো বীজ যদি এখান থেকে চারা না গজায় এবং এটার সূত্র ধরে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে থাকে এবং গবেষণা করে থাকে যে কেন এই বীজটি গজালো না। এবং ওনারা দাবি করছে যে ওনাদের এখান থেকে যে বীজগুলি ল্যাব টেস্ট করা হচ্ছে এখান থেকে 70% বীজ গজাবে। এটা হচ্ছে সিজার এগ্রিজেটিভস হায়দ্রাবাদ একটা কোম্পানি, তাদের সিড কোম্পানি জার্মিনেশন রুম, যেখানে জার্মিনেশন টেস্টিং চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পূজা ম্যাডাম, উনি সিড টেকনোলজিস্ট, অ্যান্ড সে জার্মিনেশন দেওয়ার পরে 6 দিনে কটা সিড কাউন্ট হলো সেটি সে গণনা করছে। আমরা এখন পূজার কাছ থেকে জানবো যে তার এখানে এই 6 দিনে কয়টা বীজ তার কাউন্ট হিসেবে পাওয়া গেল, তাহলে বুঝতে পারছি জার্মিনেশন পার্সেন্ট কত ছিল। এখানে জার্মিনেটের ভিতরে ময়েশ্চার পার্সেন্টেজ হচ্ছে 25.6 অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি 94%। সো আমরা এখন জানতে পারবো যে কতগুলো বীজ জার্মিনেশন হয়েছে, কতগুলো বীজ কাউন্টিংয়ের উপরে। ওকে,
বলো প্লিজ টেল বল 45 seats are normal. Two is abnormal. Also 3 are total 50 total 56. total 56 45 is normal Normal. 2 is abnormal and 3 is hard. 3 is hard seat এখানে দেখা গেল 50টা বীজের ভিতরে 50টা বীজের ভিতরে দুটি সিট হচ্ছে 45টা বীজ হচ্ছে নর্মাল চমৎকার জার্মিনেশন and full germination and germination is good germinate 50টা সিট and এবং দুইটা সিট হচ্ছে abnormal germination সো এদেরকে আমরা সিট হিসেবে কাউন্ট করবো না তো abnormal সিটেতে and তিনটা সিট হচ্ছে হার্ড সিট যেটা জার্মিনেশন হয়নি হ্যাঁ so this is germination percent is very good percent This is foundation seed. yes this is not a full seed this is only this so this এটা হচ্ছে ফাউন্ডেশন সিট 3 বছর আগের ফাউন্ডেশন সিট যেটা তারা সবসময় ক্রসিং করে তারা ভ্যারাইটি ডেভেলপ করার জন্য এই ফাউন্ডেশন সিটটা করা তো এইখানে জার্মিনেশনটা খুব কঠিন সুতরাং এইখানে এবং যেটা আমরা বাংলাদেশে মার্কেটে বিক্রি করবো যে সিটটা F1 সিট সেটা জার্মিনেশন 99% জার্মিনেশন 99% এই মেশিনে এইভাবে এইটা করা হয় I'm R.K. Dwivedi from Srijai Genetics. हमने ये बिजनेस 2009 में एक 2 पर्सन जो कि दोनों MNC कंपनी में हायर पोस्ट पे थे हम लोग ने मिल के 2009 में इस कंपनी को स्टार्ट किया और मैं चूँकि मीट ब्रीडिंग से था तो हमने पूरा रिसर्च टीम और मेरे जो पार्टनर हैं मधुसूदन उन्हें मार्केटिंग टीम से थे मार्केटिंग और एंड प्रोडक्शंस और हमने R&D ये बहुत हम लोगों ने मिलकर इस पूरे सीरिया एग्रीजेंटिक्स को स्टार्ट किया और सबसे पहले हमने सीरिया एग्रीजेंटिक्स का पहले फाउंडेशन हमने R&D से किया सबसे पहले हमने 2009 में अपना R&D स्टार्ट किया वेज एंड पैडी से उसके बाद हमने फिर हमारे जो तेलंगाना गवर्नमेंट के जो डायरेक्टर ऑफ रिसर्च हैं और जो भी इंजीनियरिंग की जो बड़ी है उनसे हम अपने पूरे R&D का डे बाई डे रिपोर्ट देते रहे उसके बाद हमने हमारा जो तेलंगाना गवर्नमेंट है हमारे R&D को सर्टिफाइड किया उसके बाद से क्योंकि हम चूँकि टोटली स्टार्टिंग से R&D बेस्ड कंपनी थे तो सबसे पहले हमने अपने इंडिया के जो छोटे छोटे कंपनी थी उनको हम लोगों ने फाउंडेशन सीड बनाना शुरू किया पहला बिजनेस हम R&D के थ्रू ब्रीडर सीड और फाउंडेशन सीड बनाते थे जो कि बहुत ही टफ वर्क है और एक ब्रीडर सीड और फाउंडेशन सीड बना के हम छोटे छोटे यहाँ की इंडिया के कंपनियों को हम सेल करते थे उसके बाद डे बाई डे हमने जब ब्रीडर फाउंडेशन सीड सेल करने लगे उसके बाद से कंपनी का बजट भी बढ़ने लगा প্রজাপতি এটি ছোট বড় সকলেরই পছন্দের একটি কীট পতঙ্গ যেটাকে দেখতে খুবই ভালো লাগে এবং এটির বাহারি রঙের হয়ে থাকি বিদায় এটি অনেকটা মন কেড়ে নেয় সকলেরই এটি ফুল গাছ থেকে ফল গাছ ফল গাছ থেকে ফুল গাছ ফুল গাছ থেকে ঔষধি গাছ বিভিন্ন গাছে বিচরণ করে থাকে এই প্রজাপতি নিয়ে গান কবিতা অভাব নেই এবং প্রজাপতি নিয়ে ছবিও নির্মিত হয়েছে আমরা ভারতের হায়দ্রাবাদ একটি পার্কের মধ্যে এই প্রজাপতির একটি পর্যটন কেন্দ্রস্থল গড়ে তোলা হয়েছে আমরা এখানে কথা বলে যতটুকু জেনেছি অনেক প্রজাপতি হারিয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই বিলুপ্ত প্রজাপতিগুলোকেই প্রজননের মাধ্যমে এখান থেকে সংরক্ষণ করা হচ্ছে এবং এই বিলুপ্ত প্রজাপতিগুলোকেই এখানে মান উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 50টিরও বেশি জাত এখানে সংরক্ষণ করা হয়েছে আমরা এখন যেই শেডের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে প্রায়
50টির উপরে জাত রয়েছে। আমরা হয়তো অনেকেই জানি প্রজাপতি ফুলে ফুলে ঘুরে ফসলের গুণগত মান বৃদ্ধি করে থাকে। একটি কথা আছে যে যদি পৃথিবীতে প্রজাপতি ও মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, আসলে পৃথিবীর খাবারের ভান্ডার কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে। বনসাই, পৃথিবীর প্রায় সব দেশে এই বনসাইয়ের দেখা পাওয়া যায়। বাংলাদেশে কিছুদিন আগে হয়ে গেল জাতীয় বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলায়ও বেশ চোখে পড়ার মতো ছিল কিছু বনসাই। বিশেষ করে একটি বনসাইয়ের বেশ আলোচনায় চলে আসছিল, বিশেষ করে তার দাম নিয়ে। আমরা এখন ভারতে যেখানে অবস্থান করছি সেখানেও বেশ বনসাইয়ের দেখা আমরা পেয়েছি, এবং এখানে বিভিন্ন বনসাইয়ের রয়েছে এবং প্রায় কিছু বিলুপ্ত বনসাই রয়েছে, এবং কিছু কিছু বনসাই রয়েছে যার বয়স প্রায় 30-এর উপরে। গাছের শক্ত কাণ্ড রয়েছে, এমন গাছ থেকে কাণ্ড কেটে খর্বাকৃত করা নামকেই বনসাই বলে। বনসাই বিশ্বের প্রায় সব দেশেই ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে অফিস বাসায় শোপিস হিসাবে ব্যবহার হয়ে থাকে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক বাড়ি শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।